এখানে একটা গাড়ি। মোট কথা আজকে আমাদের ডিনারের প্ল্যান আছে। এই যে ফাঁকা ফাঁকা ব্যাপারটা, এইটা আর কদিন পর থাকবে না। আমরা যেখানে খাই বা খেতে ভালোবাসি সেটা হচ্ছে এই যেখান থেকে সুন্দর দেখা যাবে, মানে সামান্যতম ভিড়েই তো অস্বস্তি। ছোট মাটনের টুকরো দিয়ে যে চপটা, এটা খেতেও কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। গত 1.5 মাস ধরে যে ট্রাভেল সিরিজটা আপনারা দেখলেন, আমাদের পুরী, সেখান থেকে বিশাখাপত্তনম, তারপর কোরাপুট, গোটা সিরিজটা আপনাদের এতটাই ভালোবাসা পেয়েছে, আপনারা দেখেছেন, আপনাদের মূল্যবান মতামত জানিয়েছেন, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরে গেছেন ভিডিওটা কি নিয়ে হতে চলেছে, কিন্তু সেই রিলেটেড কিছুই এই মুহূর্তে আমি বা ও বলতে পারছি না, কারণ আমরা এখনো ডিসাইড করে উঠতে পারিনি যে কোথায় যাব। মোট কথা আজকে আমাদের ডিনারের প্ল্যান আছে। ডিনারের প্ল্যান হয়তো হতো না, কারণ সত্যি এবারও আমাদের হাতে কন্টেন্ট নেই, আর কন্টেন্ট হাতে না থাকলে ট্রাভেল ছাড়া আমরা যা শরণাপন্ন হই সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো যাই হোক, গত 1.5 মাসে মানে আমাদের ট্রিপ থেকে ফিরে আসার পর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, অনেক কিছুর সম্মুখীন হয়েছি আমি। সেই সব নিয়ে ভিডিওতে কিছু বলছি না, বাট এইটুকু বলতে পারি যে একটু টাফ সিচুয়েশন চলছে, এবং আপনারা একটুখানি প্রে করুন যাতে যতটুকু যা হচ্ছে ঈশ্বর যেন মানে যাই পরীক্ষা নিন আমরা যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, এইটুকুই বলবো আপনাদের। যাই হোক, বেশি লম্বা ইন্ট্রো করবো না। আপাতত আমরা কোথায় যাচ্ছি, মানে এই নিয়ে আইডিয়া কিছু যাচ্ছি মানে আমাদের ভেবেছো কিছু? যেটা তো হবেই আমাদের গড়িয়াহাট গোলপার্কের দিকে, মানে সাদার্ন এভিনিউ। প্লিজ অন্য কোথাও না, অন্য কোথাও না, আমি গাড়ি থেকে নেমে যাবো, সিরিয়াসলি বলছি, আমার ভালো লাগছে না ওই দিকে যেতে। আচ্ছা ঠিক আছে, এগিয়ে যাই, দেখি। ইয়ের দিকে যাবে, পার্ক স্ট্রিটের দিকে পার্ক স্ট্রিট না পার্ক সার্কাস? চলো দেখি, পার্ক সার্কাসও হতে পারে, দেখি। দেখুন এখন ঘড়িতে বাজে হচ্ছে সময় 10:30, আর আমার এই চেহারা দেখে হয়তো মনে হতে পারে যে রাত বিরতে আর কি সেজে গুজে খেতে বেরিয়েছি না। আমার খুব একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল, সেখানে আমি এসেছিলাম। তো মাঝ রাস্তায় আমি ছিলাম আর কি, ও বাড়ি থেকে এসে আমাকে পিক করলো। আর এইখানে রাস্তাটা এত অন্ধকার কেন? এখানে অন্ধকারই থাকে না গো, মানে ল্যাম্প পোস্টের আলো জ্বলছে না, তাই না? কেটে দিয়ে হবে, হয় না? গাছ টাছ কাটতে আসে। আমাদের এই গাছটা বড্ড অপরিষ্কার। হ্যাঁ, আরে পরিষ্কার করা হয় রিসেন্টলি। একজন কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে যে তুমি ফিরে আসার পর কোনো সার্ভিসিং কি করিয়েছো? না, এখনো পর্যন্ত কোনো সার্ভিসিং করা এখনো কিছু করা হয়নি। যদি মানে করো তাহলে একটা ভিডিও বানিও, কারণ এই বিষয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। আপনাদের যখন ইন্টারেস্ট আছে, যদি আমরা সার্ভিসিং করাই তো ডেফিনেটলি এই রিলেটেড একটা ভিডিও দেবে। মিনওয়াইল এখানে একটা গাড়ি এইরকম রাত 10টার সময় তো ওই গাড়িটার জন্য এখানে জ্যাম লেগে গেছে। এর আগে আমাদের রাতের ফুড ট্রিপ আপনাদের বেশ পছন্দ হয়েছে, তাই ভাবলাম যে হাতে যখন অপশন নেই তাই এইরকম নতুন কিছু একবার ট্রাই করা যাক। তবে এই কথাও সত্যি যে আমরা খুব যে খাওয়া দাওয়া সম্পর্কে জানি বা খুব মানে বিভিন্ন রকমের রান্নার সম্পর্কে যে খুব নলেজ আছে এরকমটা না, যে একটুখানি খাবার মুখে দিলাম আর বলে দিতে পারলাম যে এটা কি দিয়ে তৈরি, কি বৃত্তান্ত, সেটা একেবারেই নয়। তবে ওই আর কি, খেতে ভালোবাসি, তো সেই জন্যই চেষ্টা করি কিছু নতুন নতুন ফুড জয়েন্ট, বা হয়তো যে জয়েন্টগুলোতে আপনারা অনেকদিন যাননি আমাদের ভিডিওর মারফত যদি আপনাদের একবার যেতে ইচ্ছে করে তো যেতে পারেন। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য, তাই তো? একদম। তো কি গলাটা আমি ধরে যাচ্ছে কেন? না না, অনেকক্ষণ চুপচাপ ছিল গলাটা।
এর মধ্যে ভ্যালেন্টাইন্স ডে গেল, ওই দিন আমার ইচ্ছা ছিল একটু বিরিয়ানি খাওয়ার। ইন্টারনেট বোধহয় এটা সব থেকে লংগেস্ট টাইম চলছে। হ্যাঁ এক্স্যাক্টলি, অনেক দিন পর। কিন্তু তারপরে একটা মাঝে মনে হয় না যে এবার খাবো, মানে এবার খেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো আমরা আমাদের বিরিয়ানি মানে পছন্দের বিরিয়ানি আমরা যেখানে খাই বা খেতে ভালোবাসি সেটা হচ্ছে রয়্যাল ইন্ডিয়া রেস্টুরেন্ট, আপনার পার্ক সার্কাস, একদম পার্ক সার্কাসের মোড়ে, তাই তো জায়গাটা ঠিক বললাম? পার্ক সার্কাসের 7 পয়েন্টের আগের মোড়টাতে, হ্যাঁ হ্যাঁ ঠিক, মানে কোয়েস্ট মলের অপোজিটে। তো ওইখানে বাকি আর এখানে বিরিয়ানি আওয়াজ রয়েছে। সাদান এভিনিউ আমার just ঢুকতে ইচ্ছে করছে না, মানে তার মধ্যে মাঝে মাঝে সকালেও আসা হয়। তো এই আর কি, দেখা যাক কোথায় যাই। এখন মোটামুটি 11:15 বাজে। তো আমাদের দুজনের আলোচনার সাপেক্ষে ঠিক হলো যে আমরা ওই ইন্ডিয়া রেস্টুরেন্টেই যাব, রয়্যাল ইন্ডিয়াতে, সরি। তো আপনাদেরকে আগে রয়্যাল ইন্ডিয়াটা দেখাই, তারপরেও আরো অনেক কিছু আছে সেগুলো। কিন্তু তার আগে হচ্ছে, আগে দেখাই কি, তুই আগে পাবো ওখানে খাবার 11:15, এখন যেতে তো আরো 20 মিনিট লাগবে, কি আরো বেশি, না হলে আরো অপশন আছে, নইলে এরকম রাস্তায় বন বন করে ঘুরতে হবে। না আমি থাকতে তো বন বন করে ঘুরতে হবে। ফাইনালি শুরু হয়ে গেছে সেই মার্কামারা রাস্তা, সাদার্ন অ্যাভিনিউ। হট কাপলে যে রাস্তা ছাড়া কলকাতার ট্রিপ অসম্পূর্ণ। আজ অব্দি বোধহয় আমার এটাই ধারণা, তাই না বলো? এই রাস্তা ছাড়া মানে যাই হোক, ভালো লাগে বারবার, আমার একঘেয়েও লাগে। বিদায় নিচ্ছে, অনেকদিন আগেই নিয়েছে যদিও। কলকাতায় এবার শীত সেই অর্থে পড়লো আমি তো মানে টেরই পেলাম না। যাই হোক, আর এই বসন্তের আগমনের সময়টা, মানে এই যে ফাঁকা ফাঁকা ব্যাপারটা, এইটা আর কদিন পর থাকবে না। তো কলকাতা থেকে শীত তো বিদায় নিয়েছে বেশ অনেক দিনই হলো, মানে গোটা মাঘ মাসে প্রায় অনেক দিনই আমরা পাখা চালিয়েই থেকেছি, কি তাই তো? তো বসন্ত এসে গেছে ফাইনালি। সান্দাকফু থেকে ফেরার পরে কলকাতার শীত সেভাবে অনুভব হয়নি আমার। এটা আমার মনে হয়, মানে আমার মা যেটা বলছিল যে আমরা যখন ছিলাম না, মানে জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু একটু ঠান্ডা পড়েছিল, সেই টাইমে আবার আমরা সাউথ ইন্ডিয়া আমরা ছিলাম না। তো ফিরে আসার পর 1 কি 2 দিন ম্যাক্সিমাম একটুখানি গায়ে মানে কম্বলটা জড়িয়েছিলাম ভালো করে। তারপর থেকে তো মনে হয় না, মানে মনে পড়ে না যে খুব ভালো ঠান্ডা অনুভব করেছি কলকাতায়। তো আর এই রাস্তার যে ফাঁকা ফাঁকা ব্যাপারটা রাত হয়ে গেলেই, এটাও আর ততটাও থাকবে না, তাই না? গরমকালে কিন্তু রাস্তায় একটু গাড়ি ঘোড়া থাকে রাত্রিবেলা। এই আমরা যাচ্ছি এখন পার্ক সার্কাসের দিকে। আচ্ছা, এটাকে কি বলে, বালিগঞ্জ ফাঁড়ি না? এই রাস্তাটা রোজ যেতাম, মনে আছে আমাদের গ্রাজুয়েশনে সেকেন্ড ইয়ারে পরীক্ষা সিট পড়েছিল লেডি ব্রেবোর্ন কলেজে, তো এই রাস্তাটা দিয়েই যেতাম। সেবার শুভেন্দুদের কোথায় সিট পড়েছিল জানো? ভবানীপুরের দিকে পড়েছিল, ভবানীপুর এডুকেশন সোসাইটি। না না, আমার মনে হয় ওই এপিসি কলেজ আছে না, এপিসি। আমারও ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে। এটা কি হচ্ছে, এই সাবাস, ফোয়ারার মতো জলটা দিচ্ছে। আগে মনে আছে কলকাতা শহরে খুব সকালবেলা রাস্তায় জল দেওয়া হতো, এখন আর দেওয়া হয় কিনা জানি না।
নর্থে যখন আমি অফিস করতাম আর কি, এ বেলাতে আনন্দবাজারের অফিসে যেতে হতো, তো তখন মনে আছে রাস্তায় না জল দিত। মানে এই কথাটা থেকেই বোধহয় এসেছে, রাস্তায় এক সময় জল দেওয়া হতো, এখন তো রাস্তায় জল দিতে দেখি না। এখন দেওয়া হয় সেটাই বলছি, ঠিক জানা নেই। আর বা এই কোন দিকে দেওয়া হয় সেটা জানি না। সামনের গাড়ির লাল লাইটটা পুরো তোকে পুরো কিলবিশের মতো লাগছে, তখন মুখে পড়ছে না লাল লাইটটা। গত 1.5 মাসে বেচারার দাড়ি চুল সব অনেক বেড়ে গেছে। কাটবি না? এই তো আবার রোড ট্রিপে বেরিয়ে পড়ার আগে কাটবো। আবার কবে রোড ট্রিপ জানিও না কিছু, নিজে নিজে ভেবে নিয়েছে আর বলছে। আসবে আসবে সব আসবে। ফিঙ্গার্স ক্রসড। আমি নিজেও জানি না। বলে দিলি না, সেই আর কি। ওয়েস্ট মলও বন্ধ, বোঝো না, সিনেমা হলটা খোলা থাকবে। ও না, বাইরে যে লাইটটা দেওয়া থাকে না, ওটা কি বন্ধ করে দেয় রাত্রিবেলা? জানি ওইটা না। ওইটা বোধহয় বন্ধ করে দেয়। এই মলটা আমার একদম পছন্দ না, জানি না কেন। হয়তো সব হাই এন্ড ব্র্যান্ড বলে বোধহয়, জানি না। আমার কি বোল্ড লেগেছিল জানো তো আগের দিন, আমি আর আসবো না এখানে। মানুষের কি হয়, এটা উইন্ডো শপিং আমি তখনই করব যখন যেটা আমি অ্যাফোর্ড করতে পারবো। সমস্ত হাই এন্ড ব্র্যান্ড অ্যাফোর্ড করার থেকেও বড় কথা, মানে ওই একটা অত দামি জুতো বা ব্যাগ কিনে তুমি সারা রাত ঘুমই হবে না। এই দেখো এখানে অনেক কিছু রয়েছে, জমজম রয়েছে। এটা কি জমজম না না জমজম? হ্যাঁ, জমজম। এখানে কি রাখা যাবে গাড়ি? এই যে চলে এসেছি, রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ঝাঁপ তো ফেলবো করছে মনে হয়, দেখো। তো আমরা এখন এসেছি রয়্যাল ইন্ডিয়াতে। চলো। রয়্যাল ইন্ডিয়া হচ্ছে আমাদের ভীষণ ফেভারিট একটা ডেস্টিনেশন। তুমি আগে তাড়াতাড়ি চলো, বন্ধ হয়ে যাবে দোকান। ঘুমিয়ে পড়বো মাটন চাপের গন্ধে। এখানে বসি। ঠিক আছে। ওকে ওকে, কারেক্ট টাইম বলো। হ্যাঁ, হ্যাঁ, দারুণ টাইমিং। এই টেবিলটা আমাদের ফেভারিট একটা টেবিল এখানে। এটাও ফেভারিট, ওদিকেও গেস্ট রয়েছেন। তবে এইখানে যে ব্লাইন্ডটা সবসময় ফেলা থাকে, আমি জানি না কেন, তাই না? শুভেন্দুর চেহারাটা পুরো হারিও হয়ে গেছে। তবে হরিওম বলতে যেটা মনে পড়লো সেটা হচ্ছে কুম্ভ মেলা। কুম্ভ মেলা নিয়ে আমাদের গল্পটা আমি একটু বলি আপনাদের। যখন 10 তারিখে 10ই জানুয়ারি আমরা ফিরলাম কলকাতায়, তারপরে কুম্ভ মেলা 15 তারিখ থেকে সংক্রান্তি থেকে যে মেলা শুরু হলো, তারপরে মোটামুটি আমরা 3 থেকে 4 বার ট্রাই নিয়েছি যাওয়ার জন্য। থার্ড বার আমাদের যেরকম বললাম যে একটা ক্রাইসিস হয়ে গেছিলো আমার পরিবারে, তো তারপরেও আমরা মানে আমি আর কি আমার তরফেই আর কি যেটা ছিল যে না একবার যাব, কিন্তু যতবারই আমি শুভেন্দুকে একটুখানি রাজি করাচ্ছি তখনই কোনো না কোনো দুর্ঘটনার খবর। এবার সত্যি কথা বলতে আমরা গেলে বাই রোডই যেতাম, কারণ ট্রেনের আমি চেষ্টাও করছি না। আর ফ্লাইটের টিকিট আমাকে দেখালো কত, 14,000 টাকা। 14,000, 16,000, 18,000 ছিল শুধু একজনের যাওয়া। শুধু যাওয়া মানে সিঙ্গেল ওয়ে আর কি, একদিকের ট্রেন, তো যেটা কার্যত অসম্ভব। তো তারপরে ভাবলাম যে মানে মনকে তো একটা বোঝাতে হবে। তো এর আগে যখন আমরা প্রয়াগরাজ গেছিলাম তখন চলছিল ছোটি কুম্ভ, তো তখনই আমরা পায়ে হেঁটে অতদূর যেতে পারিনি। আর এখন তো যা শুনছিলাম যে হাঁটার অনেক ব্যাপার আছে, নানাবিধ অনেক ব্যাপার আছে। দেখুন, মনে ইচ্ছা থাকলে ইজিলি যাওয়া যেত, কিন্তু মন থেকেই যখন একটা বাদ সাজছে, মনটা টানছে না। আর সত্যি কথা বলতে আমি শুভেন্দু আমরা দুজনেই প্রচণ্ড ভিড়ে না খুব ভয় পাই। এটা একটা খুব, তাই না, কি বলো? খুব অস্বস্তি হয়, মানে সামান্যতম ভিড়েই তো অস্বস্তি হয়।
তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা এত বড় মেলা, শুভেন্দুকে আমি তখন বললাম যে শুভেন্দু আমাদের জীবদ্দশায় তো আর আসবে না, ইনফ্যাক্ট আমাদের পরের জেনারেশনও এটা দেখতে পাবে না 144 বছর পর। সেটা শুভেন্দু তখন যে লজিকটা আমাকে দিল, সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে জীবনে এরকম অনেক কিছু আসবে আপনাদেরও, যেটা আপনাদের মনে হবে যে এই জীবনে এই একটাই সুযোগ, আর কখনো সুযোগ হবে না। তাই বলে সব কিন্তু কি আমরা করতে পারবো নিজের জীবনে? পারবো না। এক একটা পরিস্থিতি তৈরি হয় যখন সব কিছু আপনাকে সাপোর্ট করে, আবার একটা পরিস্থিতি তৈরি হয় যখন দেখবেন কোনো কিছুই বসছে না, সেই খাপে খাপে কিচ্ছু বসছে না। আমাদের এই টাইমটা এরকমই চলছিল, মানে এখনো চলছে। তো সেদিক থেকে নানাবিধ ভেবে, ইনফ্যাক্ট আর বাড়ির কথা যদি বলি, বাড়ির মানুষগুলো তো বলছে যে না তোরা যাবি না। এবার তাদের কথা না শুনে যদি যাই, এবং যদি কোনো, এর আগে তো বহুবার হয়েছে ওদের কথা শুনিনি, গন্ডগোল হয়েছে, তো যদি যাই এবং হয় তাহলে মানে আমাকে কে রেস্কিউ করবে আর আমার বাড়ির মানুষগুলোকে কে আর কি মরাল সাপোর্টটুকু দেবে। তো ইত্যাদি নানাবিধ ভেবে কুম্ভ মেলা তো ক্যান্সেল হলো। যাই হোক, হর হর মহাদেব, মহাদেব সঙ্গে আছেন, মহাদেব চাইলে অন্য যে কোনো সময় আবারও যেতে পারি। বাট এই মুহূর্তে যেটা হয়েছে, যে কুম্ভ মেলার আর কি বলবো চক্করে পড়ে আমাদের পুরোনো বেনারসের ভিডিওগুলো আবার ভিউ হতে শুরু করেছে। তো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের পুরোনো ভিডিওগুলো দেখছেন। অনেক কমেন্ট বোধহয় আপনারা করছেন, বাট সেগুলো আমি প্রচুর কমেন্ট আমার পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। আমি কারেন্ট ভিডিওর প্রচুর কমেন্টে রিপ্লাই দিয়ে উঠতে পারিনি আর কি, সেগুলো এক এক করে দেবো, সবার সমস্ত কমেন্টে রিপ্লাই দেবো। শুধু একটুখানি অনুরোধ করব একটু ধৈর্য ধরার। তো এসেই যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে এখানকার স্পেশাল কোফতি, মাটন কোফতি বিরিয়ানি, যেটার মধ্যে এরকম ছোট ছোট কোফতি বল থাকে, এই যে এরকম 4-5টাই দেয় বলো। আর এই বিরিয়ানিটার সঙ্গে না আলু থাকে না, আলুটা অ্যাড অন আলাদা করে নিতে হয়। তো ভদ্রলোক এলেন, কি সুন্দর করে সবকিছু ভাগ করে দিলেন। শুরু করো। সেম টেস্ট, সেম কোয়ালিটি, দুর্দান্ত। ভালো লাগছে। গরম গরম বিরিয়ানি, হালকা ফুলকা সুস্বাদু বিরিয়ানি যদি খাওয়ার হয়, এই জায়গাটা অবশ্যই রেকমেন্ডেড, এবং এই সিটটাও রেকমেন্ডেড, তাই না? এই যেখান থেকে সুন্দর দেখা যাবে। তবে এখানে আমি হাত দিয়ে শুরু করলাম। আমি ইউজুয়ালি প্রথমে একটু চামচ দিয়ে শুরু করি, তারপর হাত লাগাই। বিরিয়ানি হাত দিয়ে না খেলে ঠিক শান্তি হয়। খুব সুন্দর। আমি জানি যে যাদের চাইনিজ পছন্দ তারা বিরিয়ানি খুব একটা রিলিজ করে খায় না, অনেক খেতে হয় খায় আর কি। চাইনিজ মোগলাই দুটোই একসাথে পছন্দ আছে হয়তো, বাট আমার চেনা নেই, মানে ইদার চাইনিজ নইলে মোগলাই। তো আমরা হচ্ছে সেকেন্ড অপশানে পড়ি, যাদের মোগলাই বেশি পছন্দ, তাই তো। সালটা 1905। লর্ড কার্জনের বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন তখন তুঙ্গে। সেই সময়ই লখনউ থেকে কলকাতায় এলেন নবাব ওয়াজিদ আলী শাহের বংশধর আহমেদ হোসেন। প্রথমে চিতপুর, সেখানেই ছিল এই রয়্যাল ইন্ডিয়ানের প্রথম হোটেল। রয়্যালের বিরিয়ানিতে কিন্তু আগে আলু ছিল না, কারণ লখনউয়ের বিরিয়ানিতে আলু কোনো কালেই দেওয়া হতো না। ক্রমেই কলকাতার বুকে একাধিক হোটেলে বিরিয়ানি বিক্রির বাড়বাড়ন্ত শুরু হলেও খাস কলকাতার বনেদিয়ানার মধ্যে ঢুকে যায় এই রয়্যালের বিরিয়ানি। পরবর্তীতে 2017 সালে বাঙালিদের আলু প্রেমের কাছে হার মেনে ওরা আলু দেওয়া শুরু করে বিরিয়ানিতে, কিন্তু ওদের অথেন্টিক বিরিয়ানি হিসেবে থেকে যায় সেই কোফতি বিরিয়ানি। এছাড়া রয়্যালে খুস্কা, মাটন চাপ এবং মাটন কালিয়াও কিন্তু অনবদ্য। এখানকার মাটন চাপটা তো এক এবং অদ্বিতীয়। আমি নিজে কলকাতার বহু জায়গায় মাটন চাপ খেয়েছি, কিন্তু এখানকার মতো সেগুলো মোটেও না। 1 প্লেট স্পেশাল মাটন বিরিয়ানি আর একটা মাটন চাপ নিলে
আপনার প্রতিটা গ্রাসে থাকবে জুসি মাটন আর লম্বা বাসমতি রাইস। এই রয়্যালের কাস্টমার থেকেছেন সমস্ত ঐতিহাসিক ব্যক্তিত্বরা, যার মধ্যে রয়েছেন সত্যজিৎ রায়, উত্তম কুমার, খুশবন্ত সিং, রাজ কাপুর এবং যার নাম না বললেই নয়, তিনি ওস্তাদ বড়ে গুলাম আলী খান। দক্ষিণ কলকাতার মানুষ সময়ের সঙ্গে এই রয়্যালের প্রতি দুর্বল হয়ে পড়ে, কিন্তু বিরিয়ানি খেতে যাত্রাপাড়া চিতপুরে যাওয়া বড়ই কষ্টকর। তাই রয়্যাল সিদ্ধান্ত নেয় তাদের দ্বিতীয় শাখা খোলার, আর যেটা বর্তমানে পার্ক সার্কাসে। আমি সবসময় একটু বলে দিই যে মাটনের পিসটা যাতে একটু রেওয়াজি হয়। এবার কথায় কথায় বলতে ভুলে গেছি, বাট এটা খুব সুন্দর রেওয়াজি পিস দিয়েছে। এই যে খুশি আর দয় না। ভালো লাগছে। এদের মনে হয় রাত 10টাতেও হাঁড়ি চাপানো থাকে, পুরো তাই তো। গরম ধোয়া ওঠা ভাত। তবে যাই বলো, এই জিনিস, এই বসে যা খাওয়ার আনন্দ, ওই বাড়ি নিয়ে যেতে যেতে ঠান্ডা হয়ে যায়, আবার ওটাকে গরম করতে হয়, ঠিকই। ওটা ঠিক ভালো লাগে না। এটা বেশি ভালো লাগছে। মাটন কোফতিগুলো ইকুয়ালি এরকম নরম তুলতুলে। এই যে। হেভি হেভি। আর একটা জিনিস, এই রয়্যাল এলে কিন্তু এই যে এখানে হচ্ছে মাটন চাপ, এই এই যে। ছোট ছোট মাটনের টুকরো দিয়ে যে চপটা, এটা খেতেও কিন্তু ভুলবেন না, এদের এটা দুর্দান্ত হয়। অনেকদিন এগুলো আবার না খেলে একটা সমস্যা হচ্ছে, হ্যাঁ, খেতে ইচ্ছা করে না। এটা ঠিক কথা। লাস্ট কবে মাটন চাপ খেয়েছি মনে নেই, তবে লাস্ট আপনার বিরিয়ানি আমরা খেয়েছিলাম হচ্ছে অ্যানিভার্সারি দিন, তাও যেন মনে হচ্ছে কতদিন খাইনি। সেই এবার কি বাড়ি চলো। তো খাওয়ান দাওয়ান শেষ, এরপরে করবো একটু আইসক্রিম মুখ। মানে এই বছর এই মরশুমের প্রথম আইসক্রিম খাবো আমি, কারণ এই যা ওয়েদার চেঞ্জ হলো বা যা হয় আর কি, মানে বলি না যে শীত তো বেশি থাকে না, ওই গরম শীত করতে করতে গলা টলা চোখড হয়ে যায়। তো আজকে ভাবলাম একটু আইসক্রিম খাবো। কলকাতা শহরে একটা আইসক্রিম পার্লার আছে, যেটা সাউথ কলকাতায় অনেক লেট নাইট অবধি কিন্তু খোলা পাবেন। সেটা হচ্ছে একদম গড়িয়াহাটের মোড়ে, যেখানে একডালিয়ার যে পুজোটা হয় ওই রাস্তাতে, ওইখানেই যাবো। তো ওই জায়গাটা আমাদের চিনিয়েছিল প্রথম হচ্ছে প্রণবকে আপনারা দেখেছেন এর আগে আমাদের ব্লগে, আমরা ওর সাথে প্রণবের গাড়িতে চেপে আমরা গিয়েছিলাম কি যেন স্টাইলিং ক্যাম্পাস দীঘাতে। তো ও আমাদেরকে চিনিয়েছিল যখন শুরুতে, মানে ও গাড়ির আর কি হাত সেট করতো। তো ওটা এই সাউথের দিকটা তো পুরো চষে বেড়াতাম, তখন মোটামুটি কত রাত 2টো, 2:30, 3টে এরকম ঘুরে বেড়াতাম। তো তখন ও আমাদেরকে একবার মিট করে রাত 2:30টার সময় ওই আইসক্রিম পার্লারটা নিয়ে গেছিল। তো ওখানে ভ্যারাইটিস ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়, মানে কাঁঠাল, লিচু সমস্ত। আর সব থেকে যেটা ভালো লাগে, মানে আইসক্রিমের মধ্যে না মানে ফলের চাঙ্ক গুলো পড়ে, মানে এক্স্যাক্টলি ওই মানে কি বলে ওটাকে, ফ্লেভার্ড নয়, মানে সত্যিকারের ফল থেকেই আর কি তৈরি হয়। তো এখন জানি না ওই পার্লারটা আদৌ আছে কিনা, এটাও একটা জানার বিষয়। জিলাটো কোথায় না দেখি, আমি ভুল বলতে পারি, যাই হোক গিয়ে দেখছি। আর যদি খোলা থাকে তো একটু শেষ পাতে মিষ্টি মুখ হবে, সরি আইসক্রিম মুখ। এই গড়িয়াহাট ফ্লাইওভার শুরু হচ্ছে, ফ্লাইওভারে উঠবো না, নিচ দিয়ে যাবো। ঠিক যেখানে একডালিয়ার পুজোটা হয় ওই গলিটা না শুভেন্দু? হ্যাঁ, ওই গলিটাই। উল্টো দিক থেকে আমরা এসেছিলাম, মনে আছে? ওই ভেতর দিক থেকেও দেখিয়েছিল। রাস্তাটা হচ্ছে এইখান দিয়ে, এটা নো লেফট টার্ন দেখাচ্ছে। হ্যাঁ, ওই সামনে দিয়ে যাবো। সামনে দিয়েই চলো, যদিও রাত্রিবেলা, তাও কি দরকার। কি দরকার? ওইটা দিয়েই ঢুকি, বুঝলে? ওইটা হচ্ছে নো লেফট টার্ন লেখা ছিল, হ্যাঁ মানে আমরা যে রাস্তাটা চিনি সেটা দিই হ্যাঁ। যাবো। হচ্ছে ওই ফুট ব্রিজটা আছে না সামনে, যে বলো ওটা
তোমার পুরনো অফিস। মানে এই গড়িয়াহাটের মানে ওই পার্ক সার্কাসের দিক থেকে যখনই এলাম গড়িয়াহাটের মোড় থেকে বাঁদিকে টার্ন নিলাম, যেমনটা দেখলে। আর এই হচ্ছে সামনে একটা ফুটব্রিজ। এইখান থেকে ইউ টার্ন নেব, সিগন্যালটা পড়লো। এই যে খোলাই আছে মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ খোলা আছে। এখানটা পার্ক করবে? ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ঠিক এটার অপোজিটে হচ্ছে আইবাকো। আর এই যে রাস্তাটা সোজা দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে গেলেই হচ্ছে একডালিয়া এভারগ্রিনের পুজোটা হয়। চলো যাই। এটা কিন্তু আপনারা অনেক রাত অবধি খোলা পাবেন। আইবাকো। আচ্ছা, তো এই হচ্ছে আইবাকোর আইসক্রিম। ভেতরে ভিডিও করা অ্যালাউ না। তো এখন যেখানেই যাই যারা ভিডিও করতে বারণ করেন, কোনো তর্কাতর্কি নেই, ঝগড়াঝাটি নেই, নিঃশব্দে হয় বেরিয়ে আসি। আর যেহেতু আইসক্রিম তাই জন্য খুব একটা মানে ইয়ে করিনি, আইসক্রিমটা নিয়েই বেরিয়ে এসছি। আইসক্রিম এখানে হচ্ছে 100 গ্রামের দাম 90 টাকা। এবার ওই একটা স্কুপে যতটুকু উঠবে সেটা যত ওজন হবে, এবার যদি আপনি টপিং অ্যাড করেন, সস অ্যাড করেন, যা অ্যাড করেন, তো সেই অনুযায়ী ওজন দরে বিক্রি হয় এখানে আইসক্রিম। তো এইটা ফ্লেভার হচ্ছে চকো চিপ ভ্যানিলা। অনেক রকম ছিল, জ্যাকফ্রুট ছিল, লিচি ছিল, তারপর মানে মানে হাজারো রকমের ফ্লেভার ছিল। এই জায়গাগুলো একটু ভিডিও অ্যালাউ করতে পারে, কারণ এত সুন্দর সুন্দর জায়গা, যদি একটুখানি এদের প্রচার হয় ক্ষতি তো কিছু নেই। যাই হোক, তো ওরা নিজেরা চায় না কি আমাদের কোন দরকার আছে? আসলে ব্যাপারটা আমি বুঝতে পারি। শুভেন্দুর বক্তব্য হচ্ছে, ইন্দ্রাণী আমি এত জায়গা ঘুরে বেড়াই, মানুষ এত ওয়েলকামিং যে আসুন আসুন ভিডিও করুন, এইটা দেখান ওইটা দেখান, লিটারেলি মানুষ এত খুশি হয় ভাবতে পারবেন না। কিন্তু এই মেট্রো সিটিতে যখনই আমরা কোনো কিছু ভিডিও বা যাই করি, হাতে ক্যামেরা মানে আর গোপ্রো দেখলে তো আর কোনো কথাই নেই। সবাই ভাবে বোধহয় স্টিং অপারেশন করতে বেরিয়েছি। যাই হোক, একটু খেয়ে দেখি। খুব স্মুথ ক্রিমি টেক্সচার, মানে বাজার চলতি যে আইসক্রিম তার থেকে যে তফাৎ আছে আপনারা খেলেই বুঝতে পারবেন, খুবই ভালো লাগবে। আর এই খেতে খেতে একটা কথা বলি, বেশ কিছুদিন আগে একজন কমেন্ট করেছিলেন যে খাবার বেশি করে দেখান যাতে মানুষ একদম লালায়িত হয়, মানে দেখলেই খেতে ইচ্ছে করছে এরকম একটা ব্যাপার। তো ইন্টারেস্টিং পয়েন্ট। সত্যি বলতে আমরা যেহেতু ফুড ব্লগার নই, আর কোনোদিন চাইলেও হয়তো হতে পারবো না, কারণ ফুড ব্লগারদের একটু খেতে জানতে হয়। খাবার ব্যাপারে নলেজটা তো মানে সবার থেকে প্রথম, মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট। কিন্তু আমাদের মানে ইনটেকটাই এখন এত কমে গেছে। এখন মানে আমরা এখন স্পেশাল বিরিয়ানি হাফ করে খাচ্ছি, মানে এই রকম জায়গায় আর কি যাচ্ছি ধীরে ধীরে। যাই হোক, তো মানে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনাদের হয়তো মনে হতে পারে যে খুব সুন্দর করে খাবারে ফোকাস করে একদম প্যান শট নিয়ে একদম জুম করে হয়তো আমরা দেখাই না। এটা একটা কারণ আছে বলি। সেটা হচ্ছে, দেখুন এখন স্মার্টফোন সবার হাতে, তাই না? ইন্টারনেট এখন এতটাই অ্যাফোর্ডেবল, সবাই এখন স্মার্টফোন অ্যাফোর্ড করতে পারে, ইন্টারনেট অ্যাফোর্ড করতে পারে। কিন্তু পরিস্থিতি সবার একরকম নয়। আমার ভিডিও কোথা থেকে কে বসে দেখছে আমি জানি না, হয়তো এমন কেউ দেখছে এই মুহূর্তে সে সেটা কিনে খেতে পারছে না। আমার এই জিনিসগুলো ভীষণ মনে হয় যে আমি ততটুকুই দেখাই যতটুকু ইনফরমেশন আপনাদের অব্দি পৌঁছে দেওয়ার দরকার। এবার আননেসেসারি খেয়ে করে না, সেটা আমরা রিয়েল লাইফে করি না, ভিডিওর সাথে আমরা করতে পারবো। এটা একটা নেগেটিভ দিক আমাদের। ওই জন্যই হয়তো খাবার অত ফোকাস করে একদম ঝাঁকানাকা লাইট মেরে জুম করে, জুম ইন করে, জুম আউট করে ওইভাবে হয়তো আমরা ভিডিও করতে পারি না। তবে ইয়েস, আমাদের ভিডিও করতে দেয়নি বলে আমাদের কোনো দুঃখ নেই। আইসক্রিমটা খেতে ভালো। আপনাদের যদি পছন্দ হয় আইসক্রিম খেতে এরকম রাত বিরতে, তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন। কালকে অফিস ছুটি, তাই আমাদের এখানে লেট নাইট প্ল্যান চলছে সিনেমা দেখার। কি আছে দেখছি কিছু আছে। আমাদের ছাওয়া অলরেডি দেখা হয়ে গেছে, ওই দেখো সব শুরু হয়ে গেছে। সব 11:15টায় লাস্ট শো,
এখন কটা বাজে? এখন হচ্ছে ছাওয়া লেখা হয়ে গেছে আমাদের। ছাওয়া না, ছাওয়া লেখা হয়ে গেছে। মানে ছাওয়াটা আমরা দেখে ফেলেছি। এটা কি এই রাত তোমার আমার? একটাও শো নেই 12টার পরে। এখন 12:10 বাজে। কোয়েস্টে কি আছে দেখি। আবার কোয়েস্টে ওইদিকে যাব? প্লিজ, আমি দেখছি কোয়েস্ট মলে আমি যাব না। আইনক্সে কি চলছে এই মুহূর্তে সেটা দেখছি। রাত 12টায় একটাও শো নেই। যাই চলো, এই দেখো সব 12:15 হচ্ছে লাস্ট, 11:30। না, হায় রে কপাল আর মন্দ, একটু- চোখ থাকিতে অন্ধ। আর একটু আগে বলতে হতো। যাই হোক, এই হঠাৎ প্ল্যান হলো, আবার সেটা ক্যান্সেল হয়ে গেল, এটাও মজা। চলো যাওয়া যাক বাড়ি। তাহলে ভিডিও আজকে এখানেই শেষ করি। ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আর ছোট্ট মতো একটা পুচকি পাড়া ভিডিও হলো, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর একটু আইডিয়া দিতে পারেন রোড ট্রিপ আর কোথায় কোথায় করা যায় একটু বাজেটে। আর রাগ করবেন না, আবার খুব তাড়াতাড়ি বড় ভিডিও আসছে। ও হ্যাঁ হ্যাঁ, না না ঠিক, আমাদের দর্শকরা সত্যি অনেকেই বলছে যে হ্যাঁ ভিডিও একটু বড় হতে হবে। অনেকের আবার সেটাও একটু আপত্তির জায়গা রয়েছে, কেন এত 1 ঘন্টার ভিডিও দেখার টাইম নেই। যাই হোক, সবারই উইশ রাখবার চেষ্টা করব, বড় হোক বা মেজো, ভিডিও তো আসবে অবশ্যই। তবে আজকের এই ছোট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অড কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওর সঙ্গে, ততদিনের জন্য টাটা।